লোকটি ৪২ বছর ধরে জীবন সঙ্গিনী খুঁজতে খুঁজতে হয়রান। অবশেষে তার জীবনে একজন আসে, যাকে পেয়ে তার জীবন বদলে যায়। কিন্তু কিছুদিন পরেই জানতে পারে মেয়েটি একটা অ্যাপে সেক্স ওয়ার্কার হিসেবে নিযুক্ত। গল্প তখন বদলে যায়। তারপর কি হয় সেটা না হয় এক্সপ্লেনেশন থেকেই জেনে নিন। তাহলে আর কথা না বাড়িয়ে আপ জৈসা কোই মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্প শুরু হয় এক ক্রিসমাস পার্টি দিয়ে। সেই পার্টিতে শ্রী রেণু ত্রিপাঠী বারবার শুধু দেখছিল রাখি নামে এক মেয়েকে। সে রাখিকে পছন্দ করে শ্রী রেণু। পার্টি শেষ হলে শ্রী প্রপোজ করে রাখিকে, কিন্তু রাখি জানায় সে তাকে পছন্দ করে না। শ্রী তখন বলে, কিন্তু আমার বন্ধু দীপক বলল তুমি নাকি আমাকে পছন্দ করো। এইটা শুনে রাখি শ্রীর চশমা খুলতে বলে। শ্রী চশমা খুললে রাখি কষে চড় মারে তাকে। তখনই ৪২ বছর বয়সী শ্রী রেণু ত্রিপাঠী ঘুম থেকে জাগা পায়। এতক্ষণ সে ছোটবেলায় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার স্বপ্ন দেখছিল। আরও মর্মান্তিক বিষয় হচ্ছে ৪২ বছর বয়সী শ্রী এখনও সিঙ্গেল। সে একদম একা। পেশায় একটা কলেজের সংস্কৃতির প্রফেসর। এত বছর পরেও সে ভার্জিন। তো সেদিনের দৈনন্দিন কর্মকাণ্ড শেষ করে শ্রী আগে তার বড় ভাইয়ের জিম সেন্টারে যায়। বড় ভাই সেখানে শ্রীকে বলে, আরও কত এভাবে চলবি, এবার কিছু একটা কর। কিন্তু শ্রী এসবে পাত্তা না দিয়ে চুপচাপ সেখান থেকে কলেজের পথে যেতে থাকে। স্কুলে যাওয়ার পথে ভাবি ফোন দেয় শ্রীকে, এক জায়গায় বায়োডাটা দিতে হবে, একদম ফ্রেশ ছবি তুলে পাঠায়ো। এই কথা শুনে শ্রী বলে, অনেক জায়গায় তো বিয়ের জন্য বায়োডাটা পাঠানো হলো, কিন্তু আর কত। তারপরও ভাবি ফ্রেশ ছবি তুলে দিতে বলে। এর মধ্যে শ্রী কলেজে আসলে ছাত্ররাও তার সাথে মজা করে তার আচার আচরণের জন্য। সেদিনই কলেজ শেষে শ্রী চলে আসে তার বন্ধু দীপকের স্টুডিওতে। দীপক তখন ছবি তুলতে তুলতে বলে, এভাবে আর কত, ডেট করলেই তো পারিস। শ্রী জানায়, ডেটে গিয়েছি অনেকবার। কারো আমার নাম ভালো লাগে না, তো কারো সাংস্কৃতিক বিষয়ে পড়াশোনা ভালো লাগে না, আবার কারোর আমাকেই ভালো লাগে না। এসব শুনে দীপক শ্রীকে একটা সেক্স চ্যাট অ্যাপসের কথা জানায়, সংক্ষেপে HAK। দীপক আরও বলে, একসাথে অনেকজন লাইনে থাকবে, সেখানে একজনের সাথে ফোনে কথা বলতে পারবে। শুধু একজনই না, প্রতিবার ভিন্ন কেউ কলে আসবে, মজা দেবে। এজন্য প্রতি মাসে চার্জ পড়বে মাত্র ৬৯৯ টাকা। দীপকের কাছে এসব শুনে শ্রী বলে, আমার সাথে কে কথা বলবে, আমার যে চেহারা। দীপক জানায়, এই অ্যাপের ডিটেলসে কোনো ছবি বা বায়োডাটা দিতে হয় না, জাস্ট ফোন কলে সকল পরিচয় গোপন রেখে কথা বলা যায়। এইটা শুনে এবার শ্রী বলে, এটা তো চিটিং হয়ে গেল, আমি কেমন দেখতে সেটা না দেখেই কথা বলবে। দীপক জানায়, তোর লোনলিনেস কাটানোর জন্য এই অ্যাপ, তুই এইটা কাজে লাগা আর এনজয় কর। সেদিন রাতেই অ্যাপটা ওপেন করে শ্রী। অনেকজন কলে আসলে সে একটা চুজ করে আগে নিজের পরিচয় দেয়। ফোনের ওপাশ থেকে তখন এক মেয়ে মিষ্টি কথা বললে খুশি হয় শ্রী। তাই শ্রী এবার রাতের খাবার খেয়েছে কি না জিজ্ঞেস করে। ওপাশ থেকে তখন বলে, এসব কেউ জিজ্ঞেস করে, তবে আমার মিষ্টি পছন্দ। মিষ্টির কথা আসায় শ্রীও জানায়, আমারও মিষ্টি পছন্দ, কিন্তু বেশি খাওয়া যাবে না। এরপর দুজনের মধ্যে রোমান্টিক আলাপ চলতে থাকে, যেটাতে খুশি হয় শ্রী। সারাদিন খুশি থাকে। কলেজে এসেও চুপচাপ থাকলে তার স্টুডেন্টরা অবাক হয়। বন্ধু দীপক রুমে এসে বলে, তাহলে ভালোই দিন কাটছে তাই না? শ্রী জানায়, হ্যাঁ। এর মধ্যে ভাবি শ্রীকে জানায়, একটা মেয়ের খোঁজ এসেছে। মেয়েটা দেখতে অনেক সুন্দর, আগে পিছে কেউ নেই, বয়সও ৩২, কিন্তু দেখা করতে কলকাতা যেতে হবে। শ্রী সবকিছু শুনে জানায়, ঠিক আছে। পরের দিন আগে ভাগেই কলকাতার একটা রেস্টুরেন্টে গিয়ে বসে থাকে শ্রী। তখন ভাবির এক টেক্সটের মাধ্যমে জানতে পারে মেয়েটির নাম মধু বোস। এর মধ্যে মেয়েটিও রেস্টুরেন্টে চলে আসে। এসে মধু বোস পরিচিতির জন্য হাত বাড়িয়ে দিলে শ্রী তখন ফ্যাল করে তাকিয়ে থাকে মধুর দিকে, কারণ এত সুন্দর মেয়ে সে কখনো দেখেনি। আবার মনে ডাউটও জাগে, এত সুন্দর মেয়ে তাকে কেন দেখতে আসবে। তাই তো জিজ্ঞেস করেই বসে, আপনার কাছে আরও কারো বায়োডাটা যায়নি? মধু জানায়, ৩৫ জনের এসেছে, কিন্তু সবার মধ্যে কমন ব্যাপার, শুধু আপনারটা বাদে। আপনি বায়োডাটাতে কোনো হবিস লেখেননি, এমনকি আপনার পছন্দের কিছুও নেই। এই আলাদা ব্যাপারটা আপনার ক্ষেত্রে ভালো লেগেছে, তাই আপনার সাথে দেখা করতে আসি। এই সব কিছু শুনে যেন মুগ্ধ হতে থাকে শ্রী। তারপর নিজের পেশা বলে। মধু জানায়, সেও একটা আর্ট সেন্টারের ল্যাঙ্গুয়েজ টিচার। এটা শুনে শ্রী বলে, বিয়ের পর তো আমার কাছে থাকতে হবে। মধু জানায়, সমস্যা নেই, আপনার কলেজে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের শিক্ষক হিসেবে ঢুকে যাব। মধু ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখায়। মধু যে তার কলেজে আসতে চাইছে, এইটাতে শ্রী মনে করে তার দুষ্ট স্টুডেন্টদের কথা। তারা মধুর দিকে শুধু চেয়েই থাকবে,
তাই শ্রী জানায় আসতে হবে না, অ্যাডজাস্ট করে নেব নে। এরপর মধু শ্রীকে সেই রেস্টুরেন্ট থেকে বের করে নিয়ে এসে ফুটপাতে চা অর্ডার দেয়। সেইটাও শ্রী বেশ পছন্দ করে, তাই ভেবে নেয় তাদের মনের মিলও আছে। সেই দিনের সাক্ষাৎ শেষ হলে শ্রী দীপকের কাছে এসে বলে, এত সুন্দর মেয়ে আমি কখনো দেখিনি, কিন্তু সে আমার মতো ছেলেকে পছন্দ করলো কিভাবে? দীপক জানায়, নিশ্চয়ই এসবের পেছনে কারণ আছে। শ্রী তখন বলে, আমার দুষ্টু স্টুডেন্ট রঞ্জিত আবার আমার সাথে প্র্যাঙ্ক করছে না তো? কোথাও ক্যামেরা সেট করে মধুকে আমার সামনে নিয়ে আসেনি তো আবার? দীপক তখন মধুর ফেসবুকে দেওয়া বার্থডে দেখে বলে, তার সামনেই বার্থডে আছে, তাই আমরা এক বার্থডে সারপ্রাইজ হিসেবে শর্ট ফিল্মের নামে মধুর ফ্যামিলি বন্ধু বান্ধবদের থেকে মধুর ব্যাপারে খোঁজ নেব, দেখব তার কি কি পাস্ট আছে। দীপকের এই বুদ্ধি পছন্দ হয় শ্রীর, তাই তারা যেতে থাকে আবার কলকাতার দিকে। সাথে সেই দুষ্ট রঞ্জিতকেও রাখে। কলকাতায় এসে মধুর পরিবারের সকলের সাথে মধুর সম্পর্কে জানতে থাকে তারা। এর মধ্যে রঞ্জিত মধুর ফ্রেন্ডের কাছে আসলে অমৃত আগরওয়ালা নামের একজনের কথা জানতে পারে। তাই শ্রী মধুর সাথে একদিন ঘুরতে বের হলে কথায় কথায় অমৃত আগরওয়ালা কে ছিল তা জিজ্ঞেস করে। অমৃতের পুরো ব্যাপার তখন খুলে বলে মধু। সে জানায়, অমৃত আমার স্টুডেন্টের ভাইপো, সেই সূত্রে তার সাথে আমার মিট হয়। আমরা একসময় রিলেশনে জড়াই। সম্পর্কটা গভীরে যেতে থাকলে সে আমাকে জিজ্ঞেস করে আমি ভার্জিন কিনা। আমি প্রথমে হেসেই উড়িয়ে দেই, ভেবে নেই হয়তো মজা করছে, কিন্তু দেখি সে সত্যিই জানতে চাচ্ছে। তারপর থেকে তার সাথে আর যোগাযোগ নেই। অমৃতের ব্যাপারে বলা শেষ হলে মধু জানায়, আজকাল 17 বছরের পর কে ভার্জিন থাকে বলতো? এই কথা শুনে অবাক হয় শ্রী, কারণ সে 42 বছরেও ভার্জিন। তাই সে কথা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে কিশোর কুমারের ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়ার অফার করে। এটা শুনে মধু জানায়, আমি বাঙালি মেয়ে বলে কি যেতে চাচ্ছ নাকি তোমার মধুবালা পছন্দ? তখন চুপচাপ থাকে শ্রী। এরপর একটা গাড়ি ম্যানেজ করে মধুকে নিয়ে থিয়েটারে চলে আসে। সিনেমা দেখতে দেখতে শ্রী বলে, আমি কত বিচিত্র তাই না? মধু জানায়, তুমি বিচিত্র বলেই তোমাকে ভালো লাগে, তুমি অন্য সবার মতো না। দুজনের মধ্যে আরো অনেক কথা চললে এক পর্যায়ে শ্রী বলে, তুমি আসলে মধু নও, তুমি মধুবালা। এই কমপ্লিমেন্ট শুনে খুশি হয় মধু। দুজনে আরো ঘুরে বেড়ায়, একসাথে ডুয়েল ফটোও তোলে দীপকের স্টুডিওতে। ঘোরাঘুরি শেষ করে বাসায় ফিরে মধু তার প্রিয় দাদিকে শ্রী রেণুর সম্পর্কে প্রশংসা করে। ওইদিকে শ্রী বাড়ি আসলে তার ভাই ভাবি প্রস্তুতি নেয় এঙ্গেজমেন্টের। এর মধ্যে তারা পৌঁছে যায় মধুদের বাড়িতে। সেখানে মধু এবং শ্রী সবার সামনে সঙ্গীত পরিবেশনা করে। শ্রী বাজায় সিতারা। শ্রী সিতারা বাজালে সেটার প্রশংসা করে মধুর দাদি, সাথে জানায়, তোমার হাতেই বা সরস্বতী পুজোর হাতে খড়ি করব। এরকম প্রশংসা পেয়ে খুশি হয় শ্রী। মধু তখন শ্রীকে নিয়ে আসে তার রুম দেখাতে। রুমে শ্রী মধুর এবং তার দাদির ফটো দেখতে পেলে মধু জানায়, আমার কাছে আমার দাদি সব, তিনি আমাকে আগলে রাখেন সব সময়। শ্রী জানায়, তোমার কাছে দাদি যেমন আপন তেমন আমার কাছে আমার ভাবি। দুজনের আলাপচারিতার এক পর্যায়ে মধু শ্রীর কাছাকাছি আসতে চাইলে শ্রী জানায়, কখনো কারো সাথে এভাবে মিশিনি তো, তাই ব্যাপারটা কেমন যেন লাগছে। তখন মধু শ্রীকে নিয়ে পার্টি ডান্স করে। পার্টি ডান্স করতে করতে মধু শ্রীকে কিস করতে চাইলে শ্রী মাম্মি বলে চিৎকার দিয়ে পিছিয়ে যায়। তখন মধু জিজ্ঞেস করে, এরকম মাম্মি ডেকে উঠলেন যে? শ্রী জানায়, কোনো অবাক করা কাণ্ড আমার সাথে ঘটলে আমি মাম্মি বলে চিৎকার করি। এইটা শুনে মধু দুষ্টামি করে বলে, আমি ড্যাডি বলবো আর তুমি মাম্মি বলবে। এসব বলতে বলতে তারা কিসের দিকে এগিয়ে গেলে সেখানে উপস্থিত হয় শ্রীর ভাবি। ভাবি তাদের কর্মকাণ্ড দেখে সবার সামনে এসে বলে, তারা তাদের বাবা মাকে মনে করে ড্যাডি মামি বলছিল। ভাবির থেকে এ কথা শুনে শ্রী এবং মধু হাসে, কিন্তু ভাবির কথাতে তখনই দুই ফ্যামিলি তাদের সান্ত্বনা দেয়। পরের দিন চলে আসে এঙ্গেজমেন্টের দিন। এঙ্গেজমেন্টের মঞ্চে উঠে খুশি হয় শ্রী, কারণ অবশেষে তার 42 বছরের সিঙ্গেল লাইফ শেষ হতে চলেছে। দুজনের এঙ্গেজমেন্ট হয়। সেই এঙ্গেজমেন্টের ছবি তুলে দেয় দীপক। এরপর দুজন অনেক কথা বলে। কথা বলতে বলতে মধু এক পর্যায়ে দেখায় তারা বিয়ে অবধি ফোনে কিভাবে কথা বলবে। মধু একসময় রোমান্টিক কথা বলতে থাকলে শ্রীর মনে পড়ে যায় আপ জৈসা কোই অ্যাপে কথা বলা মেয়েটার কথা। দুজনের কথা একদম সেম টু সেম। তখন শ্রীর বুঝতে দেরি হয় না, অ্যাপে সে মধুর সাথে এতদিন কথা বলেছিল। তাই খুশি যেন একদম মলিন হয়ে যায়। তার ফিয়ন্সি কিনা সেক্স চ্যাট অ্যাপে কোম্পানি দিতে থাকে। এই ব্যাপারটা বাড়ি এসে সে মেনেই নিতে পারে না। ক্লাসেও তার মনোযোগ থাকে না। আরও উল্টো মনে করে মধুর বলা 17 বছরে ভার্জিনিটি চলে যাওয়ার কথা। একসময় শ্রী দীপককে ব্যাপারটা জানায়। দীপক বলে, এইটা কি হইল?
যাকে আমি আরো ভাবি মা ডাকবো ভেবেছিলাম সে কিনা এরকম, ভাবা যায় না। সেই সময় মধু শ্রীকে ফোন করলে সেটা শ্রী ধরে না। রাতে ওই অ্যাপে আবার কল করে শ্রী, জিজ্ঞেস করে ওখানে কেউ মধু বোস নামে কাজ করে কিনা। তখনই ফোন কেটে দেয়। এর মধ্যেই মধু আরও কয়েকবার ফোন দিলে তা ধরে না শ্রী। একসময় ঠিক করে সে কয়েকদিনের জন্য কোথাও যাবে, তাই বাসে উঠলে সেখানে চলে আসে মধু। এসে জিজ্ঞেস করে তুমি এরকম ফোন ধরছো না কেন? শ্রী উল্টো জিজ্ঞেস করে তুমি সেক্স চ্যাট অ্যাপে আছো সেটা আগে জানাওনি কেন? মধু বলে কেন, তুমিও তো আছো। তাছাড়া তুমি যেরকম সাবস্ক্রাইব নিয়েছো সেরকম আমিও নিয়েছি। শুধু কি ছেলেরা এই অ্যাপে থাকতে পারবে, মেয়েরা পারবে না? শ্রী তখন মধুকে খারাপই মনে করে, একদম মেনেই নিতে পারে না। সেই সময় মধু জানায় আমার অনেক একা লাগছিল, তাই মজার জন্য এই অ্যাপ ওপেন করি। এর মধ্যে যার সাথে কথা বলি তারাই আগে আমাকে জিজ্ঞেস করে যে আমি কি কাপড় পরি সেগুলো। একমাত্র তুমি নাম জানিয়ে জিজ্ঞেস করেছিলে আমি খেয়েছি কিনা। সেখান থেকে তোমার প্রতি আমার ভালো লাগা শুরু হয়। তোমার নাম ফেসবুকে সার্চ করলে একটাই আসে, বুঝতে পারি সেটাই তুমি। তাই তোমার ভাবির কাছে আমার মামা জয়কে দিয়ে খবর পাঠায়, কারণ তারা প্রতিবেশী। এসব বলে জড়িয়ে ধরলে শ্রী এঙ্গেজমেন্ট আংটি খুলে দিয়ে বলে তোমার সাথে আমার আর হবে না, তুমি ভালো মেয়ে না, তোমার সাথে আমার যায় না, আমরা সিম্পল পরিবার, আমি নিজেও একজন সিম্পল পার্সন। এসব কথা শুনে কষ্ট পায় মধু, তাই সেই আংটিটা শ্রীর হাতে দিয়ে জানাই তুমিও তাদের মতো, তুমি আলাদা নও। এই বলে চলে যায়। এর মধ্যে বিয়ের তোড় জোর চলতে থাকে শ্রী রেনুর বাড়িতে। সেখানে শ্রী এসে জানায় এই বিয়ে ক্যান্সেল। সব ঘটনাও খুলে বলে। ওইদিকে মধু তার ফ্যামিলিকে জানায়। দুজনেই ফ্যামিলিকে দুজনে ওই অ্যাপ খোলা নিয়ে দোষারোপ করে। একসময় শ্রীর ফ্যামিলি মধুর ফ্যামিলিতে এসে এসব বিষয় নিয়ে গন্ডগোল বাঁধায়। এরপর থেকে মন খারাপ করে থাকে শ্রী এবং মধু দুজনেই। শ্রীর নতুন বায়োডাটার ছবি তুলতে মন বসাতে পারে না। ওইদিকে মধুর ফ্যামিলি বিয়ের হল বুক করেছে, সব রেডি করেছে। এসব নিয়ে চিন্তা করতে থাকলে মধু জানায় ফ্যামিলিতে কেউ সিঙ্গেল থাকলে তার সাথেই আমাকে বিয়ে দাও, শুধু শুধু ওসব ব্যাপার নিয়ে চিন্তা করতে হবে না। ফ্যামিলির সিঙ্গেল কেউ এর ব্যাপারে আসলে মজা করেই বলে মধু তাদের বাড়িতে সিঙ্গেল পার্সন তার মামা জয়। অনেকে জয়ের সাথে বিয়ে দিতে রাজিও হয়, কিন্তু জয় জানায় এসব সম্পর্কের মারপ্যাচে যেতে চায় না। মধু তার ভালোটা বুঝে নেক। মধু তাই জানায় এসব বাদ দিয়ে আবার মুভ অন করব। এর মধ্যে একদিন শ্রীর ভাতিজি দিশা একটা রিসার্চের ব্যাপারে কলকাতা যেতে চায়, কিন্তু তার বাবা শ্রী ভানু বলে পড়ালেখা পরে হবে, আগে কাজকর্ম শেখো। এই ভানু তার ওয়াইফ এবং মেয়ের সাথে সবসময় এরকম করেই কথা বলে। তাই এবার তার ওয়াইফ জানায় মেয়েকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি তাকে কলকাতা নিয়ে যাব এবং বাড়ির কাজকর্ম আমি শেখাবো। সেদিনই তারা কলকাতার উদ্দেশ্যে ট্রেনে ওঠে। এগিয়ে দিতে আসে শ্রী রেনু এবং দীপক। তখন দিশা তার চাচাকে বলে তুমিও চলো আমাদের সাথে। দীপক তখন জানায় আবার গিয়ে যেন মধুকে খুঁজিস না। শ্রী তখন বলে মধুকে চিনি না এই নামে কাউকে। কিন্তু দিশা বুঝতে পারে তার চাচাই সব মিথ্যা বলছে, আসলে সে মধুকে মিস করছে। তাই শ্রীকে একসময় জানায় তুমি সে অ্যাপে ছিলে, ওইও ছিল, এতে সমান সমান, শুধু শুধু দূরে থেকে কষ্ট পেও না, আপন করে নাও, হারিয়ে গেলে আর পাবে না। সেদিন রাতে ড্রিঙ্কস করে মধুর ব্যাপার নিয়ে ইমোশনাল হয়ে পড়ে শ্রী। দীপক তখন জানায় ভুলেও যেন তুই কলকাতায় পা রাখিস না। কিন্তু সকাল সকাল ঠিকই কলকাতা চলে আসে সে। কলকাতায় এসে সোজা চলে আসে মধুর ইনস্টিটিউটে, যেখানে সে ফ্রেঞ্চ ভাষা শেখায়। সেখানে এসে সে জানতে পারে মধু লাইব্রেরিতে আছে, তাই লাইব্রেরিতে গিয়ে দূর থেকে মধুকে দেখে খুশি হয়। এরপর যেই মধুর সাথে কথা বলতে যাবে তখনই মধুর কাছে চলে আসে অমৃত আগরওয়াল। অমৃত এসে জানায় সে ভুল করেছে, ওসব বলা সেদিন উচিত হয়নি। মধু তখন অমৃতকে নিয়ে এক রেস্টুরেন্টে এসে কথা বলতে থাকে, যা দেখে শুধু জেলাস হয় শ্রী। এক সময় সহ্য করতে না পেরে তাদের সামনে চলে আসে। তারপর অমৃতের সামনে মধুর সাথে একা কথা বলতে চায়। অমৃত তখন প্রথমে যেতে না চাইলেও পরবর্তীতে যায়। অমৃত চলে গেলে শ্রী মধুকে জানায় আমি তোমাকে মাফ করে দিয়েছি, কিন্তু এখন থেকে লিমিটের মধ্যে চলবে। এই কথা শুনে মধু জানায় ভেবেছিলাম তোমার মাঝে পরিবর্তন এসেছে, কিন্তু না, আর তুমি কি লিমিট বেঁধে দেবে, তুমি কে আসলে? এইটা বলে সেখান থেকে চলে যায় মধু। তখন শ্রীকে ফোন দেয় তার ভাই, জানায় সে কলকাতায় এসেছে, বিয়ের হল বুক নিয়ে ঝামেলা চলছে, স্টেশনে এসে পিক কর। শ্রী পিক করতে আসে। তারপর গাড়িতে করে যেতে থাকলে সিগন্যালে শ্রী রেনুর ভাই ভানু তার ওয়াইফকে অন্য এক গাড়িতে দেখতে পায়, যে গাড়িতে থাকে মধুর মামা জয়ও। এইটা দেখে অনেক রেগে যায় ভানু। মধুদের বাড়িতে চলে এই নিয়ে মিটিং। সেখানে ভানু তার ওয়াইফকে জিজ্ঞেস করে এসব কবে থেকে চলছে? ওয়াইফ জানায় না চাইতেও হয়ে গেছে, যখন জয় মধুর বিয়ে নিয়ে আসলো
তখন থেকে শুরু হয়। তাছাড়া এটা জেনে তুমি কি করবে? তোমার কি এসব শোনার টাইম আছে? তুমি যদি ওষুধ আর খাবার 3 বেলা ঠিকমতো পাও তাহলে জানতেও চাইবে না এসব কে দিয়েছে। এসব শুনে ভানু জিজ্ঞেস করে, তাহলে কি ছেড়ে যেতে চাচ্ছ? ওয়াইফ জানায়, গেলেই কি বা না গেলেই কি, আমি আর আমার মেয়ে তোমার কাছে তো খেলনা পুতুল। এবার ভানু জানায়, তুমি যদি মাফ চাও তাহলে এসব ভুলে গিয়ে মাফ করে দেব। তখন শ্রী রেণু সেখানে বলে, ভাবির কারো কাছে ক্ষমা চাওয়ার দরকার নেই, আমি ভাবির সাথে আছি, ভাবির যা মন চায় সেইটাই করবে, আমি এখনও যেমন তাকে ভালোবাসি তখনও বাসবো। এই কথা শুনে ভাবি খুশি হয়, কিন্তু ভাই হয়ে যায় নিশ্চুপ। শ্রীর এসব কথা ভালো লাগে মধুর। সেদিন মিটিং শেষ হলে একই গাড়িতে যেতে থাকে শ্রী, তার ভাবি মধু এবং তার মামা। তখনই জয়কে ফোন করে জানানো হয় মধুর দাদি পড়ে গিয়ে আহত হয়েছে, তাই তারা দেখতে আসে। দাদির এরকমটা দেখে অনেক কষ্ট পায় মধু, কারণ সামনে সরস্বতী পুজো, আর এখন কিনা তার দাদি অসুস্থ। আসলে তার দাদিরই সবকিছু দেখাশোনার কথা ছিল। এর মধ্যে সরস্বতী পুজো চলে আসে। শ্রীও থেকে যায় মধুর ফ্যামিলির সাথে। একসময় অমৃত সেখানে আসলে আবার কষ্ট পায় শ্রী, তারপরও সবার সাথে সরস্বতী পুজো উপভোগ করে। পুজো শেষ হলে সে আগে মধুকে ভার্জিনিটির ব্যাপারে জানায়। এটা সে অনেকবার বলার চেষ্টা করেও বলতে পারেনি। এরপর জানায় তার শরীরেও ভাই শ্রী ভানু ত্রিপাঠীরই রক্ত, তাই সেও ভাইয়ের মতো হয়ে গিয়েছিল। এতটা জাজমেন্টাল হওয়া উচিত হয়নি। এসব শ্রী বললে মধু জানায়, অমৃতের সাথে এক রেস্টুরেন্টে খেতে বসেছে বলে কি তার সাথে এক হয়ে গিয়েছে? বুদ্ধু কোথাকার। এই কথা শোনার পর হাসি চলে আসে যেন শ্রী রেণুর। খুঁজতে থাকে তার সাথে রাখা এঙ্গেজমেন্টের রিং, কিন্তু পায় না। তখন মধু তার চুলের ক্লিপ খুলে শ্রীর হাতে লাগিয়ে বলে, তুমি আমার, আমরা এঙ্গেজড। অবশেষে হ্যাপি এন্ডিংয়ের মধ্য দিয়ে শেষ হয় মুভিটি। 42 বছর বয়সে শ্রী রেণু ত্রিপাঠী পার্মানেন্টলি পেয়ে যায় জীবনসঙ্গিনী। এই যে রেণুর 42টি বছর লাগলো জীবনসঙ্গিনী পেতে, এটা আসলে তার ভাগ্যে লেখা ছিল। ছোট থেকে সে অনেক মেয়ের পেছনেই ঘুরেছে, কিন্তু কেউ তাকে পাত্তাই দেয়নি। আবার যাকে সে পেল সেক্স চ্যাটের সাথে জড়িত ছিল, বলতে গেলে সেক্স ওয়ার্কার। তারপরও সে তার আসল সঙ্গিনী। কেমন লাগলো মুভিটির এক্সপ্লেনেশন তা জানাতে পারেন কমেন্ট বক্সে। এতক্ষণ ফিল্মি বিটসের সাথে থাকার জন্য ধন্যবাদ।